জীবনে সফল হতে হলে দুইটি জিনিস দরকার, পজিটিভ জেদ আর আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন আমি বিজ্ঞানের প্রস্তুতি কিভাবে নিয়েছি, কোন কোন বই থেকে পড়েছি, পিলি রিটেন একসঙ্গে কম্বাইন করে পড়াশোনা করি কি না, এবং নোট করলেও খাতায় নোট করি নাকি বইয়ের মধ্যেই নোট করি, আর প্রিভিয়াস কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করি, শুধু কি বিগত সালে যে অধ্যায়গুলো এসেছে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করি নাকি ওই অধ্যায়ের সাব টপিক অর্থাৎ কোন অংশ থেকে বেশি কোশ্চেন এসেছে সেইগুলো অ্যানালাইসিস করি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কিছুটা হলেও আপনার কাজে আসবে। প্রথমেই আসি আমি বিজ্ঞানের জন্য কোন কোন বই ফলো করি। 7, 8, 9, 10-এর সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, এই 6টা সাবজেক্ট মিলায়ে আমি আশরাফুলস সায়েন্স ককটেল, পিলি এবং রিটেন এই 2টি বইয়ের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি। কিছু কিছু অংশ দেখেছি এই বইয়ের অংশগুলো থেকে হুবহু কপি করেছে, আর বাদবাকি কিছু অংশ বোর্ড বইয়ে বেশি আছে, বোর্ড বই থেকে ওইভাবে করে নেয়নি, তবে ওইগুলোও গুরুত্বপূর্ণ। তো ওই অংশগুলো আমি এই বইগুলো থেকে কেটে ওই বইয়ে অ্যাড করে নেওয়ার চেষ্টা করেছি, আর কিছু কিছু অংশ বিস্তারিতভাবে পড়াশোনা করার জন্য একসঙ্গে করে কেটে রেখে দিয়েছি। ওইগুলাও গুরুত্বপূর্ণ, তবে ওইগুলা আশরাফুলস সায়েন্স ককটেলে নাই, এই জন্য আমি ওইভাবে করে কেটে রেখে দিয়েছি। কারণ একসঙ্গে তো আমি পরীক্ষার আগে 5-6টা সাবজেক্ট পড়তে পারবো না, এই জন্য গোছায়ে সব তথ্য এক জায়গা নিয়ে আসার চেষ্টা করেছি। তো এইভাবে আমি বই নির্বাচন করে সব বইয়ের সব অংশ একসঙ্গে রাখার চেষ্টা করেছি। এরপর আমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান থেকে তুলনামূলক বেশি কোশ্চেন হয়, সাধারণ বিজ্ঞান এবং রসায়ন থেকে একটু কম প্রশ্ন হয়। 47তম বিসিএসের প্রশ্ন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে, এখন একটু ভিতর থেকে কোশ্চেন আসতেছে। তো আমাদের উচিত হবে একটু ভেতর থেকে পড়াশোনা করার, শুধু বিগত সাল পড়ে গেলে প্রশ্ন কমন পাবো এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমি এইভাবে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে যে অধ্যায়গুলো থেকে বেশি কোশ্চেন আসে ওই অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিয়েছি, এবং শুধু তাই নয়, আমি অধ্যায়ের ভিতর থেকে কোন কোন সাব টপিক থেকে বেশি কোশ্চেন আসে ওইগুলো আলাদা করার চেষ্টা করেছি। এইগুলো আলাদা করার কারণে আমার শর্টকাট না পড়েও পড়া অনেকটা কমে গিয়েছে, কারণ সবগুলো টপিকের সাব টপিক তো গুরুত্বপূর্ণ না। তো আমার কেউ যদি বলে যে এই অধ্যায় থেকে অনেক বেশি কোশ্চেন হয়, ঠিক আছে ওই অধ্যায় থেকে অনেক বেশি কোশ্চেন হলো, কিন্তু ওই অধ্যায়ের সম্পূর্ণ অংশ থেকে অনেক বেশি কোশ্চেন হয়? মোটেই না। তো আমাদের উচিত হবে এক একটা অধ্যায়ের কোন কোন স্পেসিফিক টপিকগুলো থেকে কোশ্চেন বেশি হয় ওইগুলোর উপর জোর দিয়ে পড়া, তাহলে দেখবেন আপনি শর্টকাট ফলো না করেও আপনার পড়া অনেকটা কমে গিয়েছে, আপনার পড়া বারবার আপনি রিভিশন দিতে পারবেন। আর একসঙ্গে অনেকগুলো বই পড়া ঠিক আছে প্রথমবার, কারণ আপনার প্রথমবার সব তথ্য এক জায়গায় আনতে হবে। তো প্রথমবার আপনি সব তথ্য এক জায়গায় এইভাবে করে আনেন, তারপর আপনি যত কমাইতে পারবেন পড়া ততই আপনার জন্য ভালো হবে। আপনি শর্টকাট না পড়ে বিস্তারিতভাবে পড়েই পড়া নিজের মতো করে গুছায়ে নেবেন, দেখবেন পড়া অনেকটা কমে গিয়েছে। এইভাবে আমি প্রতিটি অধ্যায়ের স্পেসিফিক সাব টপিকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বেশি ওইগুলো আলাদা করেছি, যেগুলো কম গুরুত্বপূর্ণ ওইগুলো আলাদা করেছি, এইভাবে করে গুছিয়ে নিয়েছি। এখন আমার পড়তে অনেকটাই ইজি হয়। আর আমি নোট করি কিভাবে? আমি নোট মূলত শুধু ইংলিশ আর ম্যাথের জন্য খাতায় করি, বাদবাকি অন্য অন্য সাবজেক্টের জন্য আমি চেষ্টা করি বইয়ের মধ্যেই নোট করে রাখার, কারণ এতগুলো খাতা বা বই এইগুলো তো পরীক্ষার আগে পড়া সম্ভব না, আর সম্পূর্ণ একটা বই বাদ দিয়ে দেবো এইভাবেও তো এগুলো সম্ভব না। এই জন্য আমি চেষ্টা করি বইয়ের সাইডে নোটগুলো করার, কিছু কিছু খাতায় লিখি, কিছু কিছু বই থেকে কেটে নিয়ে এইভাবে করে লেখার চেষ্টা করি। এইভাবে আমি বিজ্ঞানের নোটগুলো করেছি। এখন আমার বিজ্ঞানের জন্য
7, 8, 9, 10 যে বইগুলো আছে ওইগুলোও পড়া লাগবে না বারবার। আবার মনেও হবে না যে ওইগুলো থেকে যদি কোশ্চেন আসে সেটা আমি পারবো না, কারণ আমার সবগুলো তথ্য একই বইয়ে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এইভাবে করে বারবার রিভিশন দেব, কারণ পড়া গুছায় নেওয়ার থেকেও পড়া বারবার রিভিশন দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি সুন্দর মতো করে আগে পড়াটা গুছিয়ে নিয়েছি, তারপর আমি এখন থেকে বারবার রিভিশন দেব। এভাবে করে করে দেখেন আপনারা, আপনাদের একটু হলেও কাজে আসবে। আর শুধু বিগত সালে ওই অধ্যায় থেকে কোশ্চেন আসে, এই অধ্যায় থেকে কোশ্চেন আসে, শুধু এইভাবে করে পড়লে আপনার দেখবেন অনেক বেশি পড়া, এত পড়া, তখন আপনি শর্টকাট খোঁজার চেষ্টা করবেন বা সাজেশন আকারে পড়ার চেষ্টা করবেন। ওইভাবে করে না পড়ে প্রতিটি অধ্যায়ের সাব টপিকগুলো যেগুলো বেশি কোশ্চেন আসে ওইগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন আপনার পড়া অনেক অংশে কমে গিয়েছে, আপনার পড়তেও ভালো লাগতেছে এবং আপনার মনের মধ্যে এই সংশয়টা কাজ করছে না যে এই বই থেকে যদি প্রশ্ন কমন না হয়, কারণ এর বাইরে তো প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার বোর্ড বই এবং এই বইগুলো, বিষয়ভিত্তিক যে বইগুলো আছে, এই সম্পূর্ণ বই, এইসব বইয়ের আলোকেই তো প্রশ্নগুলো করা হয়। হয়তো কোশ্চেন একটু ঘুরায় দিতে পারে বা ভিতর থেকে দিতে পারে, এইটাই। আপনি যদি বেসিক থেকে পড়াটা শুরু করেন এবং সব তথ্য যদি আপনার একসঙ্গে থাকে, বারবার যদি পড়ে যেতে পারেন, আপনার প্রশ্ন কমন পাওয়া লাগবে না, আপনি নিজের থেকেই বুঝতে পারবেন কোনটার কোন অ্যান্সার হবে। আর আমি রিটেনের প্রস্তুতি নিচ্ছি কেন, কারণ 47তম বিসিএসে একটা কোশ্চেন এসেছে আল্ট্রাসনোগ্রামের উপর, ওই কোশ্চেনটা আমি রিটেন বইয়ে অ্যান্সার পেয়েছি, কিন্তু পিলিতে যে বই আছে ওই বইটার অ্যান্সার পাই নাই। এই জন্য পিলি রিটেন যদি একসঙ্গে কম্বাইন করে পড়াশোনা করি তাহলে আমার পিলিতে যায় কোনো প্রশ্ন না পাওয়ার সুযোগ নেই, কারণ রিটেনের প্রশ্নগুলো অনেক বিস্তারিতভাবে দেয়া থাকে, ওইগুলো পড়লে পিলির প্রশ্ন অনায়াসে কভার করা যায়। আমার যতটুকু ধারণা, অনেকেই বুক লিস্ট অথবা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো দেয় ওইগুলো শুধু বিগত সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে শুধু এইটা বলে, কিন্তু কোন কোন সাব টপিক থেকে আসে এইটা কেউ বলে নাই। আপনারা চাইলে এভাবে পড়ে দেখতে পারেন, অনেক বেশি উপকৃত হবেন। আমি এভাবে পড়াশোনা করতেছি। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং মানুষ মাত্রই ভুল, যদি কখনো কোনো ভুল করি সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।